আমি চেষ্টা করেছি যে মেজরিটি জাজমেন্টে তারা শর্ট অর্ডার দিয়ে কি বলেছেন এবং পরবর্তীতে 16 মাস পরে জনাব খায়রুল হক সাহেব যে জাজমেন্টটি দিয়েছিলেন সেখানেও মেজরিটি জাজমেন্ট ছিল। জাজমেন্ট দুই ভাগে হয়, একটা হয় এননিমাস, অর্থাৎ সকলে মিলে যে জাজমেন্টটা দেয় সেটাকে বলে এননিমাস, আর যদি ডিভাইডেড হয় সেই ক্ষেত্রে বলা হয় যে পক্ষে মেজরিটি থাকে তাদেরকে বলা হয় যে মেজরিটি ভিউ ইজ দিস অ্যান্ড মাইনরিটি ভিউ ইজ দিস। এখানে সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বিচার বিভাগও বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান। কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এবং আইনগতভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করেছি ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার, কানাডিয়ান ডিসিশন প্লেস করার এবং আমাদের নিজেদের দেশের যে সমস্ত সর্বোচ্চ আদালতের রায় আছে সেগুলো প্লেস করার। আমরা চেষ্টা করেছি যে অ্যামিকাস কিউরিরা কি বলেছেন, আর প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তার ফুল জাজমেন্টের মধ্যে কি ইতিহাস তুলে ধরেছেন। আদালত শুনেছেন, শোনার পরে আজকে সে বিষয়ের উপরে আমি সামারাইজ করার চেষ্টা করেছি, কারণ আদালত গত শুনানির সময় একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে যদি, কারণ আমি বলেছিলাম লর্ড কর্নেলিয়াসের ভাষায় 16 DLR, যেটা রিপোর্টেড ইন 16 DLR, যে এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট। সেই জন্য আদালত জিজ্ঞাসা করেছিলেন যদি জাজমেন্টই না হয় তাহলে আমরা রিভিউ কি করব। সেই বিষয়ের উপরে আজকে শুনানির প্রাথমিক অবস্থায় আমি বলেছি যে দিস ইজ দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি। এই কোর্ট জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খরূপে রিভিউ করার ক্ষমতা আছে। তো সেখানে এই জাজমেন্টের যেহেতু দুইটা পার্ট, একটি পার্ট হচ্ছে শর্ট অর্ডার দিয়ে বলেছে যে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে গণতন্ত্রের স্বার্থে, আর সেখানে আরও কিছু অবজারভেশন প্রথমেই দিয়েছেন ওই জাজমেন্টের মধ্যে শর্ট অর্ডারে, যে কোনো বিচারক, কোনো বিচারপতি, কোনো সরকারের প্রধান হতে পারবেন না, তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না। তো আমি বলেছি প্রথম পার্ট যে জাজমেন্টটা হয়েছে তার মধ্যে আমি একমত, এই জাজমেন্টটা হয়েছে আমাদের আপিল বিভাগের রুল 10(2) অনুসারে। কারণ আপনাদেরকে আগেই বলেছি অর্ডার 10(2) সেখানে বলেছে যে আদালত শুনবেন, শোনার পরে হয় তাৎক্ষণিকভাবে জাজমেন্ট দেবেন অথবা জাজমেন্টের দিন ঘোষণা করবেন, এই মর্মে ওপেন কোর্টে ডিক্লারেশন দেবেন। এই ক্ষেত্রে এই মামলাটি 8 দিন শোনার পরে একটা শর্ট অর্ডার দিয়েছেন। ওই আপিল বিভাগের রুলসেই আছে যদি এই শর্ট অর্ডার বা যে অর্ডারটি ওপেন কোর্টে দিলেন এইটাকে পরিবর্তন করতে হলে আইদার রিভিউ করতে হবে বা যদি এইটার কোনো ক্লারিক্যাল বা অ্যারিথমেটিক্যাল কোনো মিস্টেক থাকে তাহলে পরে কোর্ট সুমোটো করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে
যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন তখন রিভিউ কোনো পিটিশন আদালতের সামনে ছিল না। রিভিউ আবেদন না থাকা সত্ত্বেও আপিল বিভাগ সুমটো তারা ফুল জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টটা দিলেন কখন? যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন তার 16 মাস পরে। সেই জন্য আমি বলেছি যে ফার্স্ট পার্টটাকে আমরা যদি অ্যাপিল বিভাগের জাজমেন্ট ধরি, সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি ল অ্যাজ ওয়েল অ্যাজ দি আদার কান্ট্রি, সেখানে আর কোনো স্কোপ নাই। প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট। সেই কারণে আপনারা 3টি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন, এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্ট্যান্টিয়েট করেছি। সুতরাং এই আদালত, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। এই বলে আপাতত আমি শেষ করেছি। তবে স্কোপ রয়েছে সরকার পক্ষ থেকে, আমরা এখনো শুনি নাই। সরকার পক্ষ কি বলবেন তার উপর নির্ভর করবে পরবর্তী ফিনিশিং। তবে আমার এই সামারাইজের পরে আমার এক লার্নেড ফ্রেন্ড তিনি বলছেন যে আমি কিছু বলতে চাই, অ্যাকর্ডিংলি তিনি শুরু করেছেন এবং তার শেষ করার পরে আমার মনে হয় সরকার শুরু করবেন। তখনই পরবর্তী ফাইনাল কি আসবে সেটা আপনারা জানতে পারবেন। ফাইনাল কি আসবে বলে আপনার মনে হয়? এইটা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট সম্বন্ধে আগে মন্তব্য করা সঠিক, যেহেতু বিষয়টি এখনো সর্বোচ্চ আদালতে সাবজুডিস রয়েছে, এখনো শুনছেন, এখনো আদালত তার ভিউ এখনো তিনি জানাননি, আমরা ভিউ পাইনি। সুতরাং এই মুহূর্তে কি জাজমেন্ট কি হবে সেই সম্বন্ধে কিছু বলতে চাই।